তো একটা জিনিস বল, সেটা হচ্ছে যে তুই মোটামুটি যা সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ, মীনাক্ষীর যা হুম, ইন্টারভিউ তুই করেছিস, হুম, একই রকম ভাবে নওশাদেরও করেছিস। হ্যাঁ, হ্যাঁ, মানে অবন্তি ইন্টারভিউ তুই হুম, করেছিস। এবং আমি মনে করছি তুই লাস্ট একটা ইন্টারভিউ করলি বিকাশ রঞ্জন রাইট, ভট্টাচার্যের রাইট, সঙ্গে রাইট, পাশে বসিয়ে, রাইট, পুজোর সময় খুব সম্ভবত, রাইট, আমি ভুল না হলে। হ্যাঁ। তুই একটা জিনিস বল যে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতি থেকে এই মুহূর্তে সত্যি নওশাদ একটা ফ্যাক্টর। বাংলার রাজনীতিতে নওশাদ ইজ এ ফ্যাক্টর। নওশাদ, মানে তুই কি নওশাদ পয়েন্টের উপর দাঁড়িয়ে এটা সিদ্দিকী, বলছিস? আমি তোমাকে 5টা পয়েন্ট বলছি হুম। নওশাদ কেন ফ্যাক্টর। হুম। প্রথম কথা, নওশাদের যে বাড়ি, হুম। নওশাদের যে পারিবারিক ঘরানা, হুম। হুম। নওশাদ রাজনীতিতে না এলেও নওশাদের কিচ্ছু যায় আসতো না। নওশাদ রাজনীতিতে এসে হুম। রাজনীতির ভালো হয়েছে, বাংলার সাধারণ রাজনীতি ভাবাপন্ন মানুষের কাছে অনেক কিছু দিক ওপেন হয়েছে। কারণ একজন সংখ্যালঘু পরিবার থেকে আসার পরেও সংখ্যালঘু সত্তাটাকে সাইডে রেখে আমি ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমি সাধারণ মানুষের কথা বলছি। এটাও তো বাংলার রাজনীতিতে আমরা নওশাদকে থেকে শিখলাম। নওশাদ স্টেজের মধ্যে দাঁড়িয়ে পরিষ্কারভাবে তার যে সঙ্গী সাথীরা আছে সেই সঙ্গী সাথীদের বলছে যে ডিজে কেন এনেছো পয়সা খরচ করে, ফ্ল্যাগ লাগাতে পারছো না পার্টির। আজকে বাংলার কোন নেতা বলেছে? হুম। নওশাদ স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছে যে আমরা রাজনীতি করব, আমরা 1.5 লক্ষ টাকা বেতন পাই বিধানসভা থেকে, হুম। আপনারা কি পান? আপনারা আমাদের জেতানোর জন্য ভোটের দিন পাশের বাড়ির সঙ্গে মারপিট করে হসপিটালে ভর্তি হবেন, থানায় কেস দেবেন। আমি এটা চাই না, এই রাজনীতি করবে না। শেষ 5 বছরে বাংলার কোন নেতা বলেছে? নওশাদ বিভিন্ন ইস্যুতে বিধানসভায় যে কথাবার্তাগুলো বলা হয়েছে মেন স্ট্রিম মিডিয়া কোনো প্রচার করেনি। হুম। তুমি জানো না নওশাদের হোমওয়ার্ক বাংলার যে কোনো রাজনৈতিক নেতার থেকে অনেক 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 ভালো। কেন আমি এই কথাটা বলছি? হুম। আমি এই কথাটা এই জন্য বলছি, নওশাদ একমাত্র বিধায়ক যে স্পোর্টস নামক এই চ্যাপ্টারটা নিয়ে বিধানসভা দাঁড়িয়ে বক্তব্য সরাসরি রেখেছে। ক্রীড়ামন্ত্রীকে প্রশ্ন করেছে। এবং নওশাদ যেদিন এই বক্তৃতা দেয় তার 2 দিন আগে থেকে আমার ফোন করে যে আপনি খেলার সঙ্গে জড়িত ছিলেন, তুমিও খেলার মাঠের লোক, খেলার সঙ্গে জড়িত ছিলেন, আপনি যদি আমাকে কিছু ইনপুট দেন তাহলে আমার ভালো হয়। হুম। নওশাদ মৎস্যজীবী যারা আছেন তাদের নিয়ে যখন বক্তৃতা রাখেন হুম। তখন সুন্দরবনে এক অধ্যাপককে ফোন করে ওর বিষয়ে তথ্য নিয়ে এসে বিধানসভা দাঁড়িয়ে সরকারকে প্রশ্ন করে। নওশাদ মৎস্যজীবী যারা আছেন বাংলা তাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ক্রীড়া দপ্তর নিয়ে প্রশ্ন রাখেন। নওশাদ শুধুমাত্র বিধায়ক হিসাবে বিধানসভায় দাঁড়িয়ে যে প্রশ্নগুলো তুলেছে, বাংলার কোনো বিরোধী বিধায়ক সংখ্যা তত্ত্বের দিক দিয়ে বলছি হুম। এতগুলো প্রশ্ন বিধানসভায় তোলেনি। হুম। একই সঙ্গে গ্রাউন্ড লেভেলে যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নগুলো বা হুম। সাধারণ মানুষকে যেভাবে অ্যাওয়ার করেছে হুম। যে রাজনীতি মানে হিংসার মুক্তাঞ্চল নয়, হুম। রাজনীতি মানে আহ, একটা 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 দর্শন, একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বোধ, এবং কি করা উচিত কি করা উচিত না এটা আমি শেখাচ্ছি কর্মীদের প্রকাশ্যে মঞ্চে, আমার ভিডিও হচ্ছে আমি জানি। আহ, এটা সবটা আমার মনে হয় না যে বিজ্ঞাপনী চমক। হুম। নওশাদ এই রাজনীতিটা করেছে বলে আমি বলছি নওশাদ শুধু আজকের দিনে ভাঙড়ের জন্য ডিসাইডিং ফ্যাক্টর নয়। এবং আরো একটা বিষয়, নওশাদ শুধুমাত্র যে গ্রাউন্ড লেভেল পলিটিক্সে অ্যাক্টিভ সেটা নয়। নওশাদ এসআইআর নিয়ে মামলা করেছে, সুপ্রিম কোর্টে সে মামলা ওর হয়ে লড়ছে ফিরদৌস শামীম। হুম। নওশাদ ওয়াকফ বোর্ড নিয়ে মামলা করেছে, প্রচারে আসে না কিন্তু করেছে। নওশাদ বিভিন্ন ক্ষেত্রে আইনেরও দ্বারস্থ হয়েছে যেগুলো আইনত মেটানো সম্ভব। ভোটের সময় হিংসার ঘটনায় ভাঙড় থেকে সব থেকে বেশি কেস বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠেছে এবং বহু মামলা কিন্তু ওই অঞ্চল থেকে হয়েছে। তুমি একটা কথা মাথায় রেখো শিকদার, যে নওশাদ কিন্তু দক্ষিণ কলকাতার কোনো প্রার্থী নয়। নওশাদ এমন একটা জায়গা থেকে লড়ছে যার বিপক্ষে শওকাত মোল্লা, যার বিপক্ষে আহ, একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আহ, যেখানে ভোটটাই অন্য মেকানিজমে হয়। হুম। ইস্যু ভিত্তিক ভোট তো হুম। দূরের কথা, হুম। হিংসা ভিত্তিক ভোট হয় ওটা বলাটা ভালো। হুম। ফলে নওশাদকে বাংলার রাজনীতির কিছু ক্ষেত্রে প্রয়োজন। কারণ নওশাদ যেভাবে আহ, দেখো, আমার এখনো মনে পড়ে নওশাদ যেদিন প্রথম যেতে ঠিক তার পরের দিন আমি ফুরফুরা শরীফে গিয়ে ওর একটা ইন্টারভিউ করেছিলাম। হুম। নওশাদ তখন কোনো কমিটিতে নেই, স্ট্যান্ডিং কমিটি হয় বিধানসভায়, হুম। সেখানে বিভিন্ন দলের বিধায়করা স্থান পায় এবং এর জন্য বিধায়করা একটু পয়সা বেশি পেলে গাড়ি ফাড়ি খরচগুলো ওঠে। হুম। নওশাদ বলেছিল আমার তো পয়সাই সে অর্থে উঠছে না, গাড়ি তেল খরচ, এই তখন বোঝেনি রাজনীতিটা। হুম। আর আজকের নওশাদকে দেখলে আমি অবাক হয়ে যাই যে ও জানে কোনখানে কোন কথা বলতে হবে, কার সাথে কতটা মেলামেশা প্রয়োজন, কোন ইস্যুটাকে কোন সময় তুলে ধরতে হবে, স্টেজে দাঁড়িয়ে কি নির্দেশ দিতে হবে।
এবং বিজ্ঞাপনের চমকও যদি হয়, সেটাও তো এখন একটা রাজনীতির অংশ। হুম, তাহলে সেটাও যদি একটা রাজনৈতিক নেতা সঠিকভাবে করে, সেটা তাহলে কম তোমাকে ক্রিয়েটিভ নয়। কম ক্রেডিট বা প্রশংসাযোগ্য হুম, নয়, সেটা কিন্তু নয়। হুম, ফলে আমার, এবং তুমি আরো একটা জিনিস তোমাকে বলে দিই অভিষেক দা, নওশাদ কিন্তু শুধুমাত্র হয়তো ভাঙড়ের বিধায়ক, হুম, কিন্তু নওশাদ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ট্রাভেল করেছে। ও কিন্তু বাংলার নেতা হওয়ার একটা চেষ্টা করেছে, হুম। এবং করেছে বলেই আগেরবার এবং লোকসভা নির্বাচনে, বেশ খানিক ক্ষেত্রেও সাকসেসফুল। এবং আগেরবার লোকসভা নির্বাচনে বহু জায়গায় হুম, বামেদের সরিয়ে আইএসএফ তৃতীয় হয়ে উঠে এসছে। হুম, হুম, এটা তো হয়েছে, হুম, তাহলে এটা কিসের জন্য হলো? হুম, এটা হলো নওশাদের প্রতি একটা 5-6 বছরের রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও নওশাদের প্রতি একটা ভরসা, আবেগ, এটা তৈরি হয়েছে। এবং এই যে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের যেটা হয়, হুম, যেটা বলা হয়, যেটা চর্চা হয়, হুম, যে কিছু ক্ষেত্রে সংখ্যালঘুরাও হুম, নওশাদের উপর কিন্তু একটু ভরসা করছে, যারা অনেকটা গভীরে গিয়ে ভাবছে, যারা অনেকটা তলিয়ে গিয়ে ভাবছে। ফলে নওশাদের পরিবর্তনটা আমার কাছে অবিশ্বাস্য লেগেছে 4-5 হুম, বছরে অন্তত। হুম, নওশাদ আজও বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে স্যার বলে কথা বলে। হুম, নওশাদ জানে যে কার সাথে কতটা কথা বলতে হয়। হুম, নওশাদ রাজনীতিবিদ মানে কত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করছো একটা কঠিন পরিস্থিতি, হুম, সেটা একটা ফ্যাক্টর। নওশাদের বিপক্ষে একাধিক কেস রুজু হয়েছে, 42 দিন কোর্টে জেলে ছিল, হুম, তারপরেও একটা নেতা কি হতে পারতো? শাসক দলের পায়ে মাথা নত করতে পারতো, বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, নওশাদ কিন্তু করেনি। হুম, নওশাদ কিন্তু সে অর্থে ওদের পারিবারিক কোন্দলের বিপক্ষেও লড়েছে। উল্টে নওশাদের যারা ঘনিষ্ঠ সঙ্গী, হুম, হুম, কাসিম সিদ্দিকী, হুম, যে নওশাদের জেলে যাওয়ার পর আমি ইন্টারভিউ করেছিলাম, আমার কাছে ফুটেজ আছে, হুম, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নামে কত কথা বলেছিলেন, সেই কাসিম সিদ্দিকী এখন তৃণমূলের রামডাঙ্গার ক্যান্ডিডেট। হুম, হুম, ফলে নওশাদ নিজের জায়গায় অবিচল। হুম, নওশাদ জানে কিভাবে রাজনীতি করতে হয়। হুম, নওশাদ যদি সমর্থন পায় তো এগোবে। হুম, কিছু সাপোর্ট রাজনীতিতে দরকার হয় বিভিন্ন জায়গায়, যদি না হয় আমি আম, আমি খুব হোপলেস একটা সিচুয়েশনের মধ্যে, মানে আমি ব্যক্তিগতভাবে পড়বো যে নওশাদের মতো রাজনীতিবিদ হয়তো রাজনৈতিক সন্ন্যাস ভবিষ্যতে নিতে পারে, কিন্তু আমার কখনো মনে হয়নি যে নওশাদ পালিয়ে যাওয়ার ছেলে। এবং আগের বার আমার এখনো মনে আছে যে সেলিমদার সাথে ওর বিভিন্ন ক্ষেত্রে একটা জোট নিয়ে কথা হুম, কাটাকাটি হয়। হুম, হুম। ও কিন্তু বিমান বসুকে উদ্দেশ্য করে একটা খারাপ কথা বলেনি। না, ও সেটা কখনো বলেছিল, সেটা কখনো বলেনি। কখনো এবং বলেনি এবং ইভেন ব্যাপার হচ্ছে, ও কিন্তু আমি অনেক প্রেস কনফারেন্সে আমি শুনেছি বিমান স্যার। বিমান স্যার বলেছেন, হুম, সেলিম দা বলেছেন, হুম, সবকিছু ঠিক আছে, মনোমালিন্য হয়েছিল। হুম, কিছু ক্ষেত্রে বাম সমর্থকরা হয়তো নওশাদের বিপক্ষে বিভিন্ন কথাবার্তা বলেছেন, হুম, কারণ দীপশিতার এগেনস্টে নওশাদ ক্যান্ডিডেট দিয়েছিল, সায়ন ব্যানার্জির বিপক্ষে নওশাদ ক্যান্ডিডেট দিয়েছিল, যাদবপুরে সৃজন ভট্টাচার্যের বিপক্ষে নওশাদ ক্যান্ডিডেট দিয়েছিল। ও কিন্তু তখন থেকে বুঝতে পারছিল যে পলিটিক্সে যদি এস্টাবলিশমেন্ট প্রয়োজন হয়, তাহলে পিছিয়ে গেলে হবে না, তুমি অ্যাগ্রেসিভলি ফ্রন্ট ফুটে ব্যাটিং করো। হুম, এবং এর ফলে নওশাদ এটা বুঝে গেছিল সেই নির্বাচন থেকে, হুম, যে আমার কোন অঞ্চলে কতটা ভোট তৈরি হয়েছে। আমি যদি ক্যান্ডিডেট গুলো না দিতাম, আমি আমার রিয়েলিটি চেকটা করতে পারতাম না। এবং এই জন্য তুমি দেখিয়ে নিও তথ্য, বহু জায়গায় কংগ্রেসের বহু শরিক দলকে সরিয়ে নওশাদের দল তৃতীয় পজিশনে উঠে এসেছে। নওশাদ যদি ক্যান্ডিডেট গুলো না দিত, নওশাদ জানতেই পারতো না ওর ওর দল কতটা শক্তিশালী হওয়ার জায়গায় যাচ্ছে। কিন্তু এই বিধানসভা নির্বাচনে আমার মনে হয় না যে খুব একটা নওশাদ বড় ফ্যাক্টর হতে চলেছে। আঞ্চলিকতা থেকে বেরিয়ে বাংলার মুখ হওয়ার জন্য অনেকটা সময় এখনো প্রয়োজন, এবং হ্যাঁ, আরো সেটা আরো আমার একটা নির্বাচন অন্তত ওকে সময় দিতে সময় হবে। দিতে হবে। কিন্তু আমি এটা বলছি, এবং তার জন্য নওশাদ যে কিন্তু দরকার ভাঙড়টুকু জিততে হবে ওকে। ভাঙড়টুকু জিততে হবে, সেটাও এখন একটা বড়সড় একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। হুম, এবং কিন্তু আমি কেন এত প্রশংসা নওশাদের করলাম, কারণ চোখের সামনে একটা মানুষের ট্রান্সফরমেশন দেখলাম ভালোর দিকে, উত্থান দেখলি আর কি। উত্থান দেখলাম। আমি তো অনেক, দেখো ব্যক্তিগতভাবে সাংবাদিক হয়ে তুমি এটা তো স্বীকার করবে যে বাইরের মানুষ বহু সেলিব্রিটিকে সেলিব্রিটি সুলভ, তারকা সুলভ দেখে। সাংবাদিক হলে ব্যক্তিগত অনেক কথা জানা যায়, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে, অন্ধকার অংশগুলো সবচেয়ে দেখা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার যে 0.0 থেকে উত্থান। মানে 100-এ হুম, এসে হুম। পৌঁছানো, এইটা কিন্তু দেখা যায়। অবশ্যই, এবং আমি বহু রাজনৈতিক চরিত্রকে বদলে যেতেও তো দেখলাম। হ্যাঁ, definitely। আমার তো চোখের সামনে বহু রাজনৈতিক চরিত্র দল অব্দি বদলে ফেলেছে। হুম, ফলে সাংবাদিক হলে তো এই গল্পগুলোও তুমি জানছো, এই মানুষটার অন্ধকার অংশগুলোও জানছো তুমি। হুম, ফলে সেখানে দাঁড়িয়ে নওশাদ এখনো নওশাদ হয়ে আছে, এবং এখনো অবধি আম, আমি টালমাটাল অবস্থায় নেই, আমি আমার সিদ্ধান্ত অবিচল, এবং আমি জানি কিভাবে কি করতে হয়। এবং নওশাদ যেভাবে ওর
কমিটিটাকে সাজিয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং। মানে নওশাদ প্রথমে ভেবেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যেটা বেসিক্যালি আব্বাস সিদ্দিকী তৈরি করা একটা দল, সেখানে সেকুলারিজমটাকে বজায় রেখে কমিটি তৈরি করেছে, ওখানে ওর কমিটিতে সর্বধর্মের লোকেরা আছে। এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট যে নওশাদ কিন্তু ওর যে গায়ে যে বর্মটা এবং আরেকটা সেটা মজার ছেড়ে বেরোনোর চেষ্টা করেছে আরেকটা প্রথম থেকেই। মজার ইস্যু কি জানিস, মানে নওশাদ কিন্তু প্রার্থী বাছাই করেছে খুব বুঝে সুঝে হুম। করেছে। যেমন তোর মধ্যগ্রাম থেকে দাঁড়িয়েছে প্রিয়াঙ্কা বর্মন, হুম এসএফআই করার মেয়ে। হুম। তার মানে কি ও কিন্তু অনেকদিন ধরে টার্গেট করেছে যে এই মেয়েটাকে আমি তুলে নিয়ে আসবো। শুধু তাই নয়, এই প্রথমবারের জন্য তৃণমূলের পর প্রতীক মণ্ডল, আইএসএল এর রেফারি, হুম তাকে নওশাদ ক্যান্ডিডেট করেছে মিনাখার মতো জায়গায়। ফলে নওশাদের কোনো ছুতমার্গ নেই যে আমি শুধুমাত্র সংখ্যালঘু মানুষকে এই মিনাখার মতো জায়গায় ক্যান্ডিডেট করব। ওই প্রতীক মণ্ডলের মতো চরিত্রকে এগিয়ে দিয়েছে। ফলে নওশাদের বুদ্ধিদীপ্ততার পরিচয় যেমন পাওয়া যায়, ঠিক সেরকম ভাবে গ্রাউন্ড লেভেলে নওশাদের যে রিসার্চ ওয়ার্ক, সেটারও কিন্তু একটা এস্টাবলিশমেন্ট এই ক্যান্ডিডেট তালিকায় এসেছে। এবং এটা খুব দরকার পড়ে, জানিস তো? অবশ্যই দরকার পড়ে একটা এবং দল চালাতে গেলে এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ অবশ্যই পড়ে। এবং আমি তো বলছি আরাবুলকে ফিরিয়ে নেওয়াটাও নওশাদের কিন্তু অনেক মাস্টার বড় স্ট্রোক। রাজনৈতিক একটা মাস্টার স্ট্রোক। কারণ রাজনীতিতে বিভিন্ন বিশেষজ্ঞরা বলে, অভিষেক দা, যে কাটা দিয়ে কাটা তুলতে হয়। আমি যে রাজনীতি দর্শনে বিশ্বাস করছি সেটাই শেষ কথা নয়, ওই অঞ্চলে যে রাজনীতি এটা যদি না হতো, তাহলে এই উত্তরপাড়াতেই প্রতিকূলকে নিয়ে এসে তৃণমূল দাঁড় করাতো। হতে পারতো। হ্যাঁ, এইটাই তো যে কারণে তো মীনাক্ষীকে ইয়ে করার জন্য, কাউন্টার করার জন্য। একদমই ঠিক। আর এই রাজনৈতিক বোধ বুদ্ধি এটাকে তুমি অস্বীকার করতে পারো, তোমার খারাপ ভালো লাগতেই পারে, কিন্তু এটা তো রাজনীতির অংশ। প্রতিকুর রহমান এই উত্তরপাড়াতে এসে মীনাক্ষীর এগেনস্টে কথা বলে চলে গেল। যে প্রতিকুর 2 মাস আগে বাংলা বাঁচাও যাত্রাতে মুর্শিদাবাদে আমি দেখেছি শতরূপ মীনাক্ষী আর প্রতিকুর একসঙ্গে হাঁটছে। তাহলে এই রাজনীতিটাকে তুমি বর্তমানে দূরে সরিয়ে রাখতে পারো না। আজকে আরাপুলকে নেওয়ার পিছনে নওশাদের এই রাজনীতিটাই কাজ করেছে, যে ভাঙড়ের পলিটিক্স, বেসিক্যালি ওই অঞ্চলের পলিটিক্স যে বোঝে, যে শওকাত মোল্লার ওই ভোট মেকানিজমের বিপক্ষে পাল্টা কাউন্টার স্ট্র্যাটেজি করে রুখে দিতে পারে, সেই মানুষটা তো আরাবুল ইসলাম। আরাবুল তো তৃণমূলের জন্মলগ্ন থেকে ওই পলিটিক্সটা করে এস্টাবলিশ করেছে, অধ্যাপককে জগ ছুড়ে মেরেছে। আরাবুল তো এমন কোনো ভালো কাজ করেনি যাকে নিয়ে আমাকে আলোচনা করতে হবে, কিন্তু তা সত্ত্বেও নওশাদকে গুরুত্ব দিচ্ছে, একই সঙ্গে প্রিয়াঙ্কা বর্মনকেও গুরুত্ব দিচ্ছে, একই সঙ্গে প্রতীক মণ্ডলকেও গুরুত্ব দিচ্ছে। তার মানে এটাতেই বোঝা যায় একটা মানুষ কতটা রাজনৈতিকভাবে পরিপক্ক হয়েছে। আজকে বিজেপিতে যারা ক্যান্ডিডেট হয়েছে সবাই তো ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু গুরুত্ব দিতে হয় অঞ্চল হিসাবে, অঞ্চলকে মাথায় রেখে, গুরুত্ব দিতে হয় তার প্রভাবকে মাথায় রেখে, গুরুত্ব দিতে হয় ভোটের দিনটার কথা মাথায় রেখে, যে ভোট লুট হয়ে চলে যাচ্ছে আমার চোখের সামনে দিয়ে, শুধুমাত্র আমার ভোট মেকানিজমকে কন্ট্রোল করার মতো লোক নেই, তাহলে তো আমি পিছিয়ে যাব। আজকে তো দীপশিতা, মীনাক্ষী, সৃজন, প্রণয় কার্জি, এই যে তরুণ মুখ, এরা তো যে রাজনীতিতে বিশ্বাস করে, আমরা সকলেই সেই রাজনীতিতে, সেই রাজনীতির যে সংস্কৃতি, যে আমি চুরি ডাকাতি দুর্নীতি কর্মসংস্থানের কথা বলবো, অন্তত লুট চুরি ভোটের দিন মারপিট করব না, সেটা তো বাংলার সাধারণ মানুষ বিশ্বাস করে, তুমিও বিশ্বাস করো। কিন্তু রিফ্লেকশন যে ভোটের দিন আমরা দেখতে পাই, শাসক দলের দাপাদাপি, ভোট লুট, যেটা বাংলাতে স্পেশালি হয়, সেইটা আটকানোর জন্য কাউন্টার স্ট্র্যাটেজি কোথায়? প্রণয় কার্জি আমি ভাবতে পারি না ওখানে গিয়ে 5 জনের সাথে মারপিট করছে, পারবে না। একটা লোকের শিক্ষাগত যোগ্যতা কিংবা তার বংশ পরিচয়, তার বেড়ে ওঠা, তার রাজনৈতিক সংস্কৃতি কখনো তাকে অ্যালাউ করবে না যে আমি ভাই মারপিট করি ওখানে গিয়ে। আমি মানে জানি ভোট মানে একটা সবুজ সতেজ একটা প্রক্রিয়া যেখানে ঝগড়াঝাটি থাকবে না, ওইখানে দরকার আরাবুল। আমার অপোজিটে শওকাত মোল্লা, ক্যানিং পূর্বেতে পরেশরাম দাস, যে মেকানিজমে লড়ে ওরা, তুমি তার বিপরীতে দাঁড়িয়ে ওই রবীন্দ্রনাথের শান্তির বাণী শোনাবে ব্যর্থ পরিহাস, এইটাই মনে হয় যে ওদের কাছে আমি রবীন্দ্রনাথের কোট বলছি আর আমার ভোটটা লুট করে চলে যাচ্ছে, সেখানে আরাবুলটা দরকার, এটা অ্যাকসেপ্ট করতে হবে তোমাকে। ফলে সেখান থেকেই নওশাদ অন্যদের থেকে আমার আলাদা লেগেছে, যে যেটা করা দরকার ঠিক সেটাই ও করেছে, সেটাই করলো এবং ভবিষ্যতে সেটাই করবে, তুমি মিলিয়ে নিও। যাই হোক, এই চর্চা অনেকক্ষণ হলো শিবম, থ্যাংক ইউ। চলো, আমাদের আবার দেখা হবে। যারা দর্শক ছিলেন তাদের ধন্যবাদ। আগামী এপিসোডে আসছি আমরা নতুন কিছু নিয়ে। যাই হোক, শেষ করার আগে বলে দিই, অভিষেক সেনগুপ্ত আমার কিন্তু প্রথম থেকে আমার বড় হওয়াটার প্রধান ইন্সপিরেশন। এবং অভিষেক দা যে ধরনের কাজকর্ম করেছে, এত অলিম্পিক কভার করা, বিশ্বকাপে যাওয়া, বিভিন্ন ক্ষেত্রে কাজকর্মের বাইরে বেরিয়েও বাংলার রাজনীতি চর্চার একটা ডিজিটাল মাধ্যম খুলেছে, এটাই আমার কাছে বিস্ময় এবং বিস্ময়কর।
তো তাই আমার বিশ্বাস অভিষেকদার এই বিস্ময় বা বিস্ময়কর জার্নিতে আপনারাও সামিল হবেন। অভিষেকদার এই চ্যানেল অনেক বড় হবে এটা আমি আশা করছি, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু পরিবারের সংখ্যা যদি বৃদ্ধি পায়, যারা পিছনের দিকে বসে আছে কন্টেন্ট ক্রিয়েটর যারা করে, তারা কিন্তু অনেকটা মনের জোর পায়, ইন্সপিরেশন পায়। অনেকটা মনের জোরে এগিয়ে যেতে পারে। আপনারা ইন্সপিরেশন, ফলে অভিষেকদার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভালো রাজনীতির চর্চা শুনুন, গল্প শুনুন, ইন্টারভিউ দেখুন। না হলে ডিজিটাল মাধ্যম কিন্তু খুব খারাপ একটা জায়গায় চলে যাবে অচিরেই। আপনাদের সমর্থন দরকার এবং আপনারা করবেন জানি, এই বিশ্বাস আমার থাকলো। অসংখ্য ধন্যবাদ অভিষেক দা। চলো, ধন্যবাদ আপনাদেরও। সাবস্ক্রাইব করুন বেঙ্গল পলিটিক্স। ধন্যবাদ। দেখা হচ্ছে।